আসসালামু আলাইকুম। এসএসসি এবং আলিম 2024 ব্যাচের জন্য আইসিটির সুপার সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব সৃজনশীল এই অংশটা নিয়ে। সো আমরা ক্লাসগুলো যেভাবে সাজিয়েছি তা হলো, প্রথমে আমরা প্রতিটি অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নসমূহ সলভ করব। এর পরবর্তী কী প্রশ্ন অনুধাবন হিসেবে এখানে আসতে পারে সেটি আমরা দেখব, এবং সর্বশেষ আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য কী প্রশ্ন আসতে পারে সেটা আমরা অ্যানালাইজ করব। সো প্রথমে যদি আমরা প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যদি দেখি কী প্রশ্ন সৃজনশীলের জন্য জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। সো প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, ভার্চুয়াল রিয়েলিটি কী? অপ্রকৃত সত্য। সো ভার্চুয়াল রিয়েলিটি কী যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, ভার্চুয়াল রিয়েলিটি তোমাকে সংজ্ঞাটা এখানে দিতে হবে। অর্থাৎ অবাস্তবকে যদি আমরা বাস্তবের মতো করে যদি দেখতে পাই, সে বিষয়টাকে আমরা কী বলতে পারি? ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারি। সো এর পরবর্তী তুমি ক্রায়োজেনিক এজেন্ট, এই তিনটা বিষয় একই সাথে তুমি একসাথে ক্লিয়ার করতে পারবা। ক্রায়োসার্জারি, ক্রায়োজেনিক এজেন্ট এবং ক্রায়োপ্রোব, এটা এক জায়গার প্রশ্ন। সো ফার্স্ট আমরা ক্রায়োসার্জারি যদি দেখি, একটু আমরা এখানে এক্সপ্লেন করে লিখতে পারি চাইলে। ক্রায়ো শব্দের অর্থ বরফ শীতল, এবং সার্জারি মানে হচ্ছে হাতের কাজ, এটা একটা গ্রিক শব্দ। সো যে অতি নিম্ন তাপমাত্রার যদি সবচেয়ে বলে দাও, সবচেয়ে বেশি বেটার -41 ডিগ্রি সেলসিয়াস থেকে -196 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় যদি কোনো সার্জারি করা হয়ে থাকে তখন তাকে আমরা কি বলতে পারি? ক্রায়োসার্জারি বলতে পারি। ক্রায়োজেনিক এজেন্ট কি? ক্রায়োসার্জারি করার সময় ব্যবহৃত গ্যাসসমূহকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়ে থাকে। ক্রায়োপ্রোব কি? ক্রায়োসার্জারি করার সময় যে যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে তাকে ক্রায়োপ্রোব বলা হয়। জ্ঞানমূলক প্রশ্ন, এতটুকু আনসার লিখলে হবে, যেমনটা ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমি বলেছিলাম। অর্থাৎ অবাস্তবকে যদি বাস্তবের মতো করে যদি দেখতে চাই, যেখানে সিমুলেশন বেসড হবে, কী লিখবো আমরা? সিমুলেশন ভিত্তিক হবে, তাকে আমরা কি বলতে পারবো? ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারবো। ন্যানো প্রযুক্তি, 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে কোনো আণবিক ক্রিয়ায় যদি কোনো পদার্থ নিয়ে কাজ করা হয় তখন তাকে আমরা ন্যানো টেকনোলজি বলতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? বা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি মানুষের বুদ্ধিমত্তা যদি দেওয়া হয় তখন তাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারি। বায়োইনফরমেট্রিক্স, জীববিজ্ঞানের যে শাখায় জীবের সমস্যাসমূহ বিভিন্ন সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে যদি সলভ করা হয়ে থাকে তখন তাকে আমরা বায়োইনফরমেট্রিক্স বলতে পারি। বায়োমেট্রিক্স কি? সিমিলারলি শব্দগুলো যদি তুমি এক্সপ্লেন করে লিখো সবচেয়ে ভালো। বায়ো অর্থ জীবন, ম্যাট্রিক্স অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ কোনো জীবের তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন অবকাঠামোর ভিত্তিতে যদি তাকে কী করা হয়, আইডেন্টিফাই করা হয়, তখন তাকে আমরা কী বলতে পারি? বায়োমেট্রিক্স বলতে পারি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে প্রযুক্তি ব্যবহার করে জিনগত বিষয়ের নতুন কোনো জিনের পরিবর্তন ঘটিয়ে নতুন করে কোনো ধরনের যদি তোমার উদ্ভিদ কিংবা জীব যদি কী করা হয়ে থাকে, তৈরি করা হয়ে থাকে, তখন তাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারি। ওকে, সিএডি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অথবা ক্যাট বলা হয়ে থাকে আর কি। কম্পিউটার এইডেড ডিজাইন, ই কমার্স, ইলেকট্রনিক কমার্স, এতটুকু লিখলে অবশ্য নাম্বারটা পেয়ে যাবে। তবে সবচেয়ে ভালো যদি তুমি এটা কাজটা সহ বলে দাও। ই কমার্স শুধু লিখলে, ইলেকট্রনিক কমার্স লিখে তুমি নাম্বারটা পেয়ে যাবে। ইলেকট্রনিক, নট ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক লিখবা। এখানে কিন্তু নাম্বারটা যদি সিকিউর করতে চাও একটা বিষয় অবভিয়াসলি লিখবা, সেটি হলো আমরা অবশ্যই এখানে ই কমার্স যখন আমরা ব্যাখ্যা করতে চাইছি, অবভিয়াসলি আমরা এর কাজটা কি ছোটো করে লিখে দেবো। যেমন অনলাইন ভিত্তিক যদি কেনা বেচা হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলতে পারছি? অর্থাৎ অনলাইন ভিত্তিক কেনা বেচা, অর্থ আদান প্রদান, তাকে আমরা কি বলতে পারছি? ই কমার্স বলতে পারছি। হ্যাকিং কি? অনুমতি ছাড়া অন্যের কম্পিউটারের উপর দখল নিয়ে নেওয়া, সেটাকে আমরা বলতে পারি হ্যাকিং। প্ল্যাজিয়ারিজম বা প্ল্যাগারিজম, তো প্ল্যাজিয়ারিজম বিষয়টা কি? অন্যের লেখা চুরি করা এবং নিজের নামে ব্যবহার করা, সেটা হচ্ছে প্ল্যাজিয়ারিজম। ফিশিং কি? লুপ দেখিয়ে তথ্য চুরি করা। টেলিমেডিসিন বলতে আমরা বুঝবো দূরে বসে যদি চিকিৎসা সেবা নেওয়া হয় তখন তাকে আমরা বলবো টেলিমেডিসিন। রোবোটিক্স, রোবট সংক্রান্ত বিজ্ঞান, এটা আমি তোমাদের অলরেডি বলেছি। ক্রায়োসার্জারি। অ্যাকচুয়েটর, রোবটের হাত পা নাড়ানোকে বলা হয় অ্যাকচুয়েটর। স্মার্ট হোম এবং আইওটি দুটোই সেম প্রশ্ন। আইওটির ফুল ফর্মটা একটু আমরা জেনে রাখবো, ইন্টারনেট অফ থিংস। এখানে থিংস বানানটা কিন্তু আমরা ভুল করে থাকি, থিংস এভাবে লিখব। ওকে, স্মার্ট হোম কি এবং আইওটি কি? হোম অ্যাপ্লায়েন্সে যা যা থাকে, অর্থাৎ আমরা লাইট, ফ্যান, এসি, তা যদি আমরা স্মার্টফোনের মাধ্যমে যদি কন্ট্রোল করতে পারি তখন তাকে আমরা স্মার্ট হোম বলতে পারি। মহাকাশ অভিযান কাকে বলে? পৃথিবী মহাকর্ষজ যে বলটা রয়েছে তার বাইরে গিয়ে যদি কোনো বস্তু, কোনো একটি এয়ারক্রাফট অথবা কোনো একটা স্পেসক্রাফট মানুষসহ বা মানুষ ছাড়া যদি গিয়ে থাকে তখন তাকে আমরা মহাকাশ অভিযান বলতে পারি। সুন্দর করে গুছিয়ে লিখলে আমরা এভাবেই লিখব।
পৃথিবীর মধ্যাকর্ষজ বলের বাইরে গিয়ে যদি কোনো বস্তু অথবা কোনো স্পেসক্রাফট অথবা মানুষসহ অথবা মানুষ ছাড়া যদি কোনো অভিযান করে থাকে তখন তাকে আমরা মহাকাশ অভিযান বলতে পারি। এগুলা এই প্রথম অধ্যায়ের জন্য সবচেয়ে কমন কিছু জ্ঞানমূলক প্রশ্ন। সো এর পরবর্তী দ্বিতীয় অধ্যায় যদি আমরা একটু দেখি, কমিউনিকেশন এবং ডেটা কমিউনিকেশন একই কথা। আমরা বলবো প্রেরক থেকে প্রাপকে, উৎস থেকে গন্তব্যে, এভাবে লিখব। উৎস থেকে গন্তব্যে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কি বলা হয়? ডেটা কমিউনিকেশন বলা হয়। ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিটার হার, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি? সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মিশ্রণ। সেটা আমি তোমাদের মেথডের সময় আলাদাভাবে একটু গুছিয়ে দেবো তোমাদের। হটস্পট কি? এক ধরনের ইন্টারনেট পরিষেবা যেখানে লোকাল এরিয়ার মাধ্যমে কী করা হয়ে থাকে? কানেক্ট হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন ডিভাইস যদি ওয়্যারলেসভাবে লোকাল এরিয়াতে কানেক্ট হয় তখন তাকে আমরা কী বলতে পারি? হটস্পট বলতে পারি। নেটওয়ার্ক টপোলজি, বিভিন্ন ধরনের অনেকগুলো কম্পিউটার যদি একটি নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে যদি কী হয়, যুক্ত হয়, তখন তাকে আমরা কী বলতে পারি? নেটওয়ার্ক টপোলজি বলতে পারি। ব্লুটুথ, সবচেয়ে ভালো সুন্দর করে যদি তুমি লিখে দাও 2.45 গিগাহার্টজ এই ফ্রিকোয়েন্সিতে যদি বিভিন্ন ডিভাইস যদি কানেক্ট হয় তখন তাকে আমরা কি বলতে পারি? ব্লুটুথ বলতে পারি। ব্লুটুথ এবং পিকোনেট সর্ট অফ সেম কথা। পিকোনেটও কি? একটা অল্প পরিধির মধ্যে বিভিন্ন ডিভাইস যদি কানেক্ট হয় তাই সেটাকে আমরা কি বলতে পারি? পিকোনেট বলতে পারি। ব্লুটুথের একটা অংশ হচ্ছে পিকোনেট। সো ওয়াইম্যাক্স ফুল ফর্মটা এখানে লিখে দিবা তুমি। মাইক্রোওয়েভ সবচেয়ে ভালো হবে যদি তুমি তার কি বলে দাও? রেঞ্জটা যদি বলে দিয়ে রাখো। সেম মডেমটা মডুলেটর এবং ডিমডুলেটর সমন্বয়ে গঠিত ডিভাইস। এনআইসি ফুল ফর্মটা লিখবো অবভিয়াসলি। তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। রাউটার, তো রাউটার কি বিষয়? সেটা হচ্ছে কি অনেকগুলো ডিভাইস যদি ওয়্যারলেস বা ওয়্যার্ড হয়ে কম্পিউটারের সাথে যদি কানেক্ট ইন্টারনেট সেবার পরিষেবা যদি কানেক্ট হয় তখন সেটাকে এক ধরনের ডিভাইস যেটাকে আমরা কি বলতে পারি? রাউটার বলতে পারি। ক্লাউড কম্পিউটিং খুবই কমন একটা প্রশ্ন বলা যায় জ্ঞানমূলকের জন্য, জ্ঞান এবং অনুধাবন উভয়টার জন্যই। ক্লাউড কম্পিউটিং কী বিষয়? ক্লাউড কম্পিউটিং বলবো ইন্টারনেট স্পেস শেয়ার করা, সেটাকে আমরা কি বলতে পারি? ক্লাউড কম্পিউটিং বলতে পারি। অর্থাৎ ইন্টারনেটের মধ্যে যদি স্পেস শেয়ার করা হয়ে থাকে তখন তাকে আমরা কি বলতে পারবো? ক্লাউড কম্পিউটিং বলতে পারবো। ডেটা ট্রান্সমিশন মোড, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা প্রদানের দিক, কোন দিকে ডাটা যাচ্ছে? ডেটা প্রদানের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। মেথড এবং মিডিয়াম, এখানে ভুল করার প্রচুর পরিমাণ চান্সেস রয়েছে, সুতরাং প্রশ্ন যখন আনসার করবা কেয়ারফুলি আনসার করা ট্রাই করবা। মোড হচ্ছে ডেটা প্রবাহের দিক, আর মেথড কি? পদ্ধতি। আমরা মোড জানি তিনটা: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। আর মেথড কিন্তু দুইটা। মেথড একটা হচ্ছে কি? প্যারালাল, আর অপরটা হচ্ছে সিরিয়ালের তিনটা অংশ। এই তিনটা অংশ থেকে আই হোপ যে প্রশ্ন একটা সিমিলার তুমি এখানে পেতে পারো। সিরিয়ালের তিনটা অংশের মধ্যে আমরা একটা প্রশ্ন পেতে পারি, যেমন অ্যাসিনক্রোনাস কি, সিনক্রোনাস কি এবং আইসোক্রোনাস কি। ফাইন, এবার আসো ডাটা ট্রান্সমিট মিডিয়াম কি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো এখানে প্রেরক থেকে প্রাপকে ডাটা পাঠানোর জন্য যে বিষয়টি ব্যবহার করা হয়ে থাকে সেটাকে আমরা মিডিয়াম বলে থাকি। মিডিয়াম দু ধরনের, ওয়্যারলেস অথবা ওয়্যার্ড, তারবিহীন বা তারযুক্ত। এবং এরপর হচ্ছে মাল্টিকাস্ট, সেটা হচ্ছে মোডের একটা অংশ, ডেটা ডেলিভারি মোডের একটা অংশ। মাল্টিকাস্ট বলতে আমার প্রাপক যদি বেশি থাকে এবং সেখানে নির্দিষ্ট একটা গ্রুপকে যদি ডাটা পাঠানো হয় তখন সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। একাধিক ডাটা রয়েছে সেখান থেকে তুমি নির্দিষ্ট একটা অংশকে পাঠাতে চাইছো, সেটাকে আমরা কি বলতে পারবো? মাল্টিকাস্ট বলতে পারবো। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মোড কি? সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে কি ডাটা সিরিয়ালি একটার পর একটা করে যদি যায় তখন সেটাকে আমরা কি বলতে পারি? সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মোড বলতে পারি। গ্রিন ফোন কি? খুবই কমন একটা প্রশ্ন। গ্রিন ফোন হচ্ছে কি সিডিএমএ কে গ্রিন ফোন বলা হয়, এতটুকু লিখলেই হবে এটা। সিডিএমএ কে গ্রিন ফোন বলা হয়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, অর্থাৎ এখানে কোনো সফটওয়্যার হার্ডওয়্যার থাকবে না এবং কোনো ফিজিক্যাল ডিভাইস না থেকে যদি প্রেরক এবং প্রাপক উভয় যদি কানেক্ট হয় সেটাকে আমরা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বলতে পারি। রুমিং, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার ভিতরেই নির্দিষ্ট কাভারেজকে অতিক্রম করে যদি ডেটা যদি শেয়ার করা যায় তখন সেটাকে আমরা কি বলতে পারি? রোমিং বলতে পারি। তো আমি বিষয়টা কীভাবে বললাম একটু আবার ক্লিয়ার করি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা আইএসপির যে নির্দিষ্ট সীমা রাখা রয়েছে তার অতিক্রম করে যদি
নতুন করে যদি কোনো ধরনের পরিষেবা পাওয়া যায় তখন সেটাকে আমরা কি বলতে পারি, রোমিং বলতে পারি। ওকে, প্রোটোকল কনভার্টার, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গেটওয়ের জন্য। তো গেটওয়ে বা প্রোটোকল কনভার্টার, এটাকে আমরা গেটওয়ে নাম দিয়েও জানি। তো গেটওয়েকে বেসিক্যালি আমরা প্রোটোকল কনভার্টার বলে থাকি। কীভাবে সে কানেক্ট হচ্ছে, কী নেটওয়ার্ক সে কানেক্ট রাখছে, এই কথাগুলো আমরা প্রোটোকল কনভার্টারে বলবো। এটা কিসের অংশ বলেছি আমি তোমাদেরকে, গেটওয়ের একটা অংশ বলেছি। তো তৃতীয় অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে যেমন ধরো সংখ্যা পদ্ধতি কী, সংখ্যাকে প্রকাশের মাধ্যমকে আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি। আজকে ফুল ফর্মটা লিখলে তুমি নাম্বারটা পেয়ে যাবে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইউনিকোড কি, ইউনিভার্সাল কোড, বিশ্বের ছোটো বড়ো ভাষার যেখানে একীভূত হয়েছে সেটাকে আমরা ইউনিকোড বলতে পারি। বেস কি, রাইট, একটা সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মোট মৌলিক প্রতীকের সমষ্টিকে কী বলা হয়, বেস বলা হয়। রেডিক্স পয়েন্ট কি, রেডিক্স পয়েন্ট অর্থাৎ যে পয়েন্টের মাধ্যমে কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ আলাদা করা যায়। কোড কি, বিভিন্ন বর্ণ অঙ্ক সংকেত প্রসেসর বোধগম্য করার জন্য বাইনারি যে রূপে নেওয়া হয় তাকে আমরা কোড বলে থাকি। বিসিডি, বাইনারি কোডেড ডেসিমেল। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাইনারি সংখ্যা পদ্ধতি কি যদি বলা হয় তাহলে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা নিয়ে গঠিত 0 এবং 1, তাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলে থাকি। পজিশনাল এবং নন পজিশনাল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা আমরা বলবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, অর্থাৎ যে সকল সংখ্যার স্থানাঙ্ক থাকে তাকে আমরা পজিশনাল সংখ্যা বলি। বিট কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেটা পরিমাপের ক্ষুদ্রতম একক, ডাটা পরিমাপের ক্ষুদ্রতম এককে কি বলা হয়, বিট বলা হয়। ক্যারি বিট, সেম, বাইনারি যুগের অতিরিক্ত বিটকে বলা হয় ক্যারি বিট। প্যারিটি বিট, ভুল সংশোধনের বিটকে বলা হয় প্যারিটি বিট। সাইন বিট, যে বিটের মাধ্যমে কোনো বাইনারি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তাকে করা যায়, নির্ণয় করা যায়। এরপরে আমরা যদি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ যদি প্রশ্ন দেখি, লজিকেট কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি অন্যতম এটা। লজিকেট কি, যুক্তি নির্ভর ফাংশনের মাধ্যমে যে ডিভাইসটি কাজ করছে সেটাকে আমরা কি বলতে পারি, লজিকেট বলতে পারি। এনকোডার কি, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে আমরা এনকোডার বলি। ডিকোডার কি, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষাকে পুনরায় মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে আমরা ডিকোডার বলি। সিমিলারলি রেজিস্টার এক ধরনের অস্থায়ী মেমোরি যা বাইনারি পালস জমা রাখে। অ্যাডার কি, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যোগ করা হয় তাকে আমরা বলি অ্যাডার। ফ্লিপ ফ্লপ এক ধরনের মাল্টিভাইব্রেটর। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা সেম, জর্জ বুলের তৈরি করা অ্যালজেব্রা গণিত সমূহকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলতে পারছি। সত্য সারণী, যে সারণীর মাধ্যমে কোনো একটি ডিজিটাল ডিভাইস অথবা কোনো একটা বুলিয়ান সমীকরণের অবস্থার সম্পর্কে জানা যায় তাকে আমরা সত্য সারণী বলতে পারি। সর্বজনীন গেট কি, সর্বজনীন গেট যে গেটের মাধ্যমে মৌলিক গেট সহ যে কোনো বুলিয়ান ফাংশন বাস্তবায়ন করা যায় তাকে আমরা সর্বজনীন গেট বলতে পারি। এরপর মৌলিক গেট কি, যে সকল লজিক গেট নিজের বুলিয়ান ফাংশনে কাজ করে, নিজের বুলিয়ান ফাংশনে কাজ করে তারা হচ্ছে মৌলিক গেট। কাউন্টার, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইনারি পালস গণনা করা হয়, জমা নয় গণনা করা হয় তাকে আমরা কাউন্টার বলি। কাউন্টার মোড এবং মোড নম্বর কি সেম কথা এখানে। একটি কাউন্টার দিয়ে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে তাকে মডিউলাস বলা হয় বা কাউন্টার মোড বলা হয় বা মডিউলাস বলা হয়। চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা প্রথমে পাচ্ছি ওয়েবসাইট কি। ওয়েবসাইট কাকে বলে, একাধিক ওয়েব পেজের সমষ্টি। তো ওয়েব পেজ কি, সেখানে আমরা একটা প্রশ্ন আলাদা করে এখানে বলতে পারি। ওয়েব পেজ এর তিনটি বৈশিষ্ট্য: বিভিন্ন দেশের সার্ভারে জমা রাখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীগণ ব্যবহার করতে পারে, এবং ওয়েব পেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে কি, এটা এক ধরনের ওয়েব ডকুমেন্ট। এটা এক ধরনের কি ডকুমেন্ট, ওয়েব ডকুমেন্ট। তাহলে আমি বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বলেছি ওয়েব ডকুমেন্ট, ইন্টারনেট ব্যবহারকারীগণ ব্যবহার করতে পারবে, বিভিন্ন দেশের সার্ভারে থাকবে। আর ওয়েবসাইট কি, একাধিক ওয়েব পেজের সমষ্টি যা একটি নির্দিষ্ট ডোমেইনের অধীনে থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য সবারই জানার কথা। স্ট্যাটিক ওয়েবসাইট অর্থাৎ যদি তোমার পেজ লুট করার পরেও ডাটা অপরিবর্তন থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক। যদি পুনরায় লুট ডাটা যেটা অটোমেটিক আপডেট হবে না সেটা হচ্ছে স্ট্যাটিক, আর যেটা আপডেট হয়ে যাবে সেটা হচ্ছে কি ডাইনামিক। ওয়ারফ্রেম কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে অন্যতম এটা। ওয়ারফ্রেম হচ্ছে কি নকশা তৈরি করা, একটা ওয়েবসাইট তৈরির নকশাকে আমরা কি বলতে পারি, ওয়ারফ্রেম বলতে পারি। আইপি অ্যাড্রেস কি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, একজন ইন্টারনেট ব্যবহারকারীকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা। এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারলিঙ্ক কি, হাইপারলিঙ্ক কি বলে আমরা বলবো বিভিন্ন ওয়েব পেজ যদি আমি একসাথে কানেক্ট করতে পারি, অথবা এভাবে সুন্দর করে বলা যায় আরও যে ইন্টারনেট ভিত্তিক পাঠানো লিঙ্কগুলোকে কি বলা হয়, হাইপারলিঙ্ক বলা হয়। ব্রাউজার কি, যার এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেটে ভিজিট করা যায় বলতে হবে। অ্যাট্রিবিউট কি, ট্যাগের বৈশিষ্ট্যসমূহকে অ্যাট্রিবিউট বলা হয়। হোস্টিং কি,
সার্ভারে তথ্য জমা রাখাকে কি বলা হয়? হোস্টিং বলা হয়। সার্চ ইঞ্জিন কি? এক ধরনের টুলস যার মাধ্যমে ইন্টারনেটে তথ্য খোঁজা হয়। ডোমেইন নেম কি? ডোমেইন এবং ডোমেইন নেমের মধ্যে পার্থক্য আছে। ডোমেইন নেম বললে আমরা বলবো আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক কোড, আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক কোড। ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর, একজন কোনো একটা ওয়েবসাইটের অদ্বিতীয় ঠিকানাকে আমরা কি বলতে পারি? ইউআরএল বলতে পারি। তারপর হচ্ছে হোম পেজ কি? হোম পেজ কাকে বললো সেটা আমরা বলবো একটি ওয়েবসাইটের প্রদর্শিত প্রথম পেজকে কি বলা হয়? হোম পেজ বলা হয়। HTML এর সিনট্যাক্স কি? HTML এর যে গঠন অর্থাৎ এলিমেন্ট, ট্যাগ, এলিমেন্ট সহ যেই কাঠামোটা হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলতে পারি? HTML সিনট্যাক্স বলতে পারি। ক্লায়েন্ট কি? সার্ভার যার থেকে তথ্য নেয় সে হচ্ছে ক্লায়েন্ট। আর সার্ভার কি? ক্লায়েন্টকে যে তথ্য দেয় সে হচ্ছে সার্ভার। FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ওকে, হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্ক সেম, এখানে আমি একটু বিষয়টা তোমাদের বলেছি। বাংলা লেখার ট্যাগ কি? জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ওটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায়। বাংলা লেখার ট্যাগ হচ্ছে কি? আমরা বাংলা লেখার জন্য আমরা ট্যাগ হিসেবে এখানে ব্যবহার করব ফন্টকে। কাকে? ফন্টকে। সো পঞ্চম অধ্যায়ের মধ্যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি টোকেন কি? টোকেন কাকে বলে যদি বলা হয়? কোন প্রোগ্রামিং ভাষার ক্ষুদ্রতম এককে বলা হয় টোকেন। প্রোগ্রামিং ভাষার ক্ষুদ্রতম একক। ভোলাটাইল এবং নন ভোলাটাইল মেমোরি। সো ভোলাটাইল মেমোরি কারা? একটু ভালো করে যদি আমরা খেয়াল করি, যে সকল মেমোরি অর্থাৎ ভোলাটাইল মেমোরির ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলবো অর্থাৎ ডিভাইস বন্ধ করে পুনরায় সচল করলে যদি তথ্য মুছে যায় সেটাকে আমরা কি বলতে পারি? যদি মুছে না যায় সেটাকে আমরা কি বলতে পারবো? যদি মুছে না যায় তখন সেটাকে আমরা বলবো ভোলাটাইল, আর যদি মুছে যায় তখন সেটাকে আমরা বলবো নন ভোলাটাইল। ঠিক আছে? অর্থাৎ ভোলাটাইল বলতে আমরা বুঝবো নন ভোলাটাইল বলতে আমরা বুঝবো স্থায়ী মেমোরি। সরি, নন ভোলাটাইল বলতে আমরা তাহলে কি বুঝবো? স্থায়ী মেমোরি তো বলবো। তাহলে ভোলাটাইল মেমোরি কি? অস্থায়ী মেমোরি। ডিভাইস বন্ধ করে পুনরায় সচল করলে তথ্য যদি মুছে যায় তখন সেটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। তথ্য যদি একটু উল্টা লিখে ফেলেছি এখানে। ওকে ওকে, ভোলাটাইল মেমোরি কারা? যারা তথ্য মুছে যাবে তারা হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর নন ভোলাটাইল কারা? যারা তথ্য থেকে যাবে তারা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ওকে, ভার্চুয়াল মেমোরি কারা? প্রসেসরে যদি অতিরিক্ত পরিমাণ কাজ থাকে তখন মূল র্যাম থেকে কিছু অংশ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলতে পারি ভার্চুয়াল মেমোরি। চলক কি? যে সকল রাশিমান পরিবর্তনশীল। ফরম্যাট স্পেসিফায়ার যার মাধ্যমে কোনো একটি ডেটার অর্থাৎ ডেটা টাইপের ফরম্যাটকে কী করা হয়? নির্দিষ্ট করা হয়, সেটাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলতে পারি। সুডোকুট, সুডোকুট শব্দটা একটু ইংলিশ বানানটা আমরা একটু দেখে নিব, যেহেতু একটা গ্রিক শব্দ। তো এটি অত মিথ্যা ছন্দ অথবা ছন্দ যা সত্য নয়। 1G 2G 3G 4G 5G সংজ্ঞাটা আমরা একটু জেনে রাখবো। 1G কারা ছিল, 2G কারা ছিল, 3G কারা ছিল সেটা একটু আমরা দেখব। কিওয়ার্ড কি? সি ভাষার প্রোগ্রামিং ভাষার জন্য সংরক্ষিত শব্দসমূহকে আমরা বলতে পারি কিওয়ার্ড। কম্পাইলার কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক যা সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে রিড অনুবাদ করতে পারে। অ্যালগোরিদম কি? প্রোগ্রামের প্রবাহ ধাপে ধাপে বর্ণনা করাকে বলা হয় অ্যালগোরিদম। সুডোকুট এবং অ্যালগোরিদমের সংজ্ঞার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একই কথা। গঠনগত ভুল কীরকম? অর্থাৎ ব্যাকরণিক যে ভুলগুলো থাকে সেটাকে আমরা গঠনগত ভুল বলতে পারি। অনুবাদক কি? যার মাধ্যমে উৎস প্রোগ্রামকে আমি যদি মেশিন প্রোগ্রামে রূপান্তর করি তখন সেটাকে আমরা কি বলতে পারি? অনুবাদক বলতে পারি। তো প্রোগ্রামিং কি? কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন দেওয়া যার মাধ্যমে কম্পিউটার তার কাজ কমপ্লিট করতে পারে। সুতরাং আমরা বলেছি রান টাইম ইরর, প্রোগ্রাম এক্সিকিউট করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলতে পারি? রান টাইম ইরর বলতে পারি। ধ্রুবক কারা? যে সকল রাশির মান স্থির বা অপরিবর্তনশীল তাদেরকে আমরা বলি ধ্রুবক। অ্যারে কারা? সমজাতীয় অনেক ডাটা যদি একক সময়ে ঘোষণা করা হয় তখন সেটাকে আমরা কি বলতে পারি? অ্যারে বলতে পারি। ইন্ট বা ফ্লোট ডাটা টাইপ কি? ইন্টের কাজ বলবা, এটা একটু পূর্ণ সংখ্যার জন্য। ফ্লোটের কাজ বলবা ভগ্নাংশের জন্য। এক্সপ্রেশন কি? অপারেন্ট এবং অপারেটর দিয়ে তৈরি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যে লজিক্যাল কিংবা অ্যারিথমেটিক কিংবা রিলেশনাল
স্টেটমেন্ট তৈরি হয় তাকে আমরা কি বলতে পারি, এক্সপ্রেশন বলতে পারি। তাহলে আমরা সুন্দর করে গুছিয়ে বলে কীভাবে বলবো, অপারেন্ট এবং অপারেটর, অপারেন্ট এবং অপারেটর দিয়ে তৈরি এক ধরনের স্টেটমেন্ট যা রিলেশনাল, লজিক্যাল কিংবা অ্যারিথমেটিক লজিক্যাল হিসেবেই কী করতে পারে, স্টেটমেন্ট তৈরি করতে পারে। অ্যাসেম্বলার কি, এক ধরনের অনুবাদক যা অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরে ব্যবহার করা হয়। এতটুকু হচ্ছে সম্পূর্ণ 5টি অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন যদি আমরা কিছু সিকোয়েন্সে যাই, ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, টেলিমেডিসিন, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স, মহাকাশ, আইওটি, স্মার্ট হোম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানোটেকনোলজি থেকে তোমরা প্রশ্নগুলো দেখবা। এখন এখান থেকে আনসার কীভাবে করবা সেটা তোমাকে আগে ক্লিয়ার করি। কোনো একটা প্রশ্ন যখন ধরো চেয়েছে সারা বছর বেশি পরিমাণ শস্য উৎপাদন করবে, নতুন একটা জাত উদ্ভাবন করলো, এরকম বললে আমরা বুঝবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন জাত উদ্ভাবন। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে জ্ঞানটা বলবো, এটা কাকে বলটা বলবো, এবার কীভাবে কাজ করে তা সংক্ষেপে বর্ণনা করবো। অনুধাবনমূলক প্রশ্ন তোমার অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই, কারণ স্যাররা এই বিষয়টা তুমি যদি বুঝতে পারো যে এটা কী বিষয় সম্পর্কে এসেছে সেটা লিখবা। আর কোনো একটা বিষয়ের যদি মাত্রা জানা থাকে, যেমন ধরো ক্রায়োসার্জার, তুমি একটা মাত্রা জানো কত, -41 ডিগ্রি সেলসিয়াস থেকে -190 ডিগ্রি সেলসিয়াস, এই কথাও তুমি অ্যাড করবা। ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে কাজ করছে, ভিআর বক্স, ভিআরের মধ্যে কী কী থাকে, হেড মাউন্টেড ডিসপ্লে থাকে, শুট থাকে, হ্যান্ড গ্লোভস থাকে, জয়স্টিক থাকে, এই কথাও তুমি উল্লেখ করবা। সিমিলারলি টেলিমেডিসিন কীভাবে কাজ করছে, টেলি শব্দের অর্থ কী, মেডিসিন শব্দের অর্থ কী, তুমি এক্সপ্লেইন করে নিবা। তাহলে জ্ঞানটা যদি তুমি চলে আসো তুমি 1 নাম্বার পাবা, এবং ওইটা অনুযায়ী যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা যদি বর্ণনা করো তোমার কয় নাম্বার দেওয়া হবে, 2 নাম্বার দেওয়া হবে টোটালি। দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে আমরা প্রথমে পাচ্ছি মডেম। সিমিলারলি তোমাকে মডেমের ফুল ফর্মটা আগে লিখতে হবে। মডেম শব্দটা কোথা থেকে এসেছে, মডুলেটর, ডিমডুলেটর, মডুলেটরের কাজ, ডিমডুলেটরের কাজ ছোটো করে তুমি ব্যাখ্যা করবা। সিমিলারলি এবং এটার কাজ কি বলবা, এটা এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, এই কথাটা তুমি ফার্স্টে যদি বলো তোমাকে নাম্বারটা আসলে দিয়ে দেওয়া হবে। হাব এবং সুইচ, তো হাব ভালো নাকি সুইচ ভালো, এই প্রশ্নটা নর্মালি আসে। তো আমরা সবাই জানি হাবের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেই, সে তার সাথে যুক্ত ডিভাইস সমূহকে চিনতে পারে না, কিন্তু সুইচ কী করতে পারে, তার সাথে যুক্ত ডিভাইস সমূহকে চিনতে পারে। হাব যেহেতু চিনতে পারে না, বর্তমানে হাবের ব্যবহার নেই বললেই চলে, কিন্তু সুইচের ব্যবহার দিন দিন বাড়ছে, যদিও এটার প্রাইসটা বেশি, কারণ তার কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, সে তার সাথে যুক্ত ডিভাইসগুলোকে চিনতে পারে। এই কথাগুলো তোমাকে বলতে হবে, এটা 2 নম্বর একটা অনুধাবনমূলক একটা প্রশ্ন আসতে পারে। ডাটা ট্রান্সমিশন মোড থেকে যে কোনোটা থেকে তোমার প্রশ্ন আসতে পারে। আমরা জানি ট্রান্সমিশন মোডগুলো আমরা বেসিক্যালি আমরা 3 ভাগে ভাগ করি। কী, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স কি, ডাটা শুধু একদিকে যেতে পারবে। হাফ ডুপ্লেক্স কি, ডাটা উভয় দিকে যেতে পারবে, তবে একক সময়ে যে কোনো একজন। একটা উদাহরণ দিয়ে লিখলে সবচেয়ে ভালো, যেমন সিমপ্লেক্সের উদাহরণ আমি তোমাদের দিয়ে দিই। কিবোর্ড থেকে সিপিউর মধ্যে যদি কোনো ডাটা যায়, সো কিবোর্ড থেকে সবসময় প্রসেসরও ডাটা যাবে, প্রসেসর থেকে ডাটা কোথায় ব্যাক করবে না, অর্থাৎ কিবোর্ডের কাছে ব্যাক করবে না, এই বিষয়গুলো তুমি লিখবা। আর হাফ ডুপ্লেক্সের উদাহরণ যেমন SMS পাঠানো, সিমিলারলি কোনো ফ্যাক্স করা, ওয়াকি টকি, এই সবগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্সের অংশ। ফুল ডুপ্লেক্স যেমন মোবাইল, তারপর টেলিফোন, এগুলোর মাধ্যমে যদি কমিউনিকেশন করে থাকো তখন সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো ডাটা ট্রান্সমিশন মেথডও সিমিলার প্রশ্ন, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। প্রথমত আমি এটা একটু আগে আলোচনা করেছি, এটা প্রথমত 2 প্রকার, একটা সিরিয়াল, একটা প্যারালাল। সিরিয়াল থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সিরিয়াল আবার কয় প্রকার, 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। সিরিয়াল কী কী রয়েছে, অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস যেখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা যাবে, একটা একটা করে যদি ডাটা যায় সেটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। আর সিনক্রোনাস হচ্ছে একটা অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা না গিয়ে যদি প্যাকেজ আকারে ডাটা যায় তখন সেটাকে আমরা কি বলতে পারি, সিনক্রোনাস বলতে পারি। ওকে, ব্রডব্যান্ড 1 MBPS এর উপর যে ডাটা ট্রান্সমিট হয়ে থাকে তখন সেটাকে আমরা ব্রডব্যান্ড বলছি। তো এক্ষেত্রে তুমি শুধু এতটুকু লিখলে 1 নাম্বার তোমাকে দেওয়া হবে। ব্রডব্যান্ড কোথায় ইউজ করে থাকি, এটার সুবিধাগুলো কী কী তোমাকে সেটাও কিন্তু কী করতে হবে, এক্সপ্লেন করতে হবে, এবং এটাকে কেন ব্রডব্যান্ড বলা হয় সেটাও তোমাকে বলতে হবে। কেন ব্রডব্যান্ড বলা হয়, কারণ 1 MBPS এর উপরে ইউজ হলেই তখন সেটাকে আমরা কি বলছি, ব্রডব্যান্ড বলছি। এইগুলো সাধারণত জিজ্ঞেস করতে পারে। ভয়েস ব্যান্ডের একটা অংশ এটা। 9600 BPS বলতে কি বুঝো, এটা একটা ভয়েস ব্যান্ডের অংশ। কার অংশ, ভয়েস ব্যান্ডের অংশ। সো 1 সেকেন্ডে সে সেন্ডার থেকে রিসিভারে 9600 বিট ডাটা প্রেরণ করতে পারে, এই কথাটা লিখতে হবে। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আমি এখানেই বলেছি তোমাকে।
টপোলজি সম্পর্ক সিমিলার, ম্যাশ টপোলজি কেন বেটার, সিমিলারলি স্টার টপোলজি সিকিউর কেন বেশি, এরকম কিছু প্রশ্ন তোমার আসতে পারে। ম্যাশ টপোলজি কেন বেটার একটা প্রশ্ন, এটা তো আসলো। আবার ম্যাশ টপোলজি কেন আবার জটিল, সেটাও আসতে পারে, কারণ প্রতিটা কম্পিউটারের সাথে কনফিগার করতে হয়, যেহেতু এখানে কোএক্সিয়াল কেবল বেশি থাকে, আলাদা করে কনফিগার করার প্রয়োজন হয় বলে হোস্ট কম্পিউটার নির্ধারণ করা একটু কঠিন হয়ে থাকে, এইগুলো তোমাকে বলতে হবে। সো বাস টপোলজি যদি জিজ্ঞেস করে যে পরপর কানেক্ট হলে, সেটাকে আমরা জানি রিং টপোলজি। আবার যে পরস্পর কানেক্ট হয়ে যায় সেটা হচ্ছে ম্যাশ টপোলজি। দুই বা অধিক যদি টপোলজি একসাথে কানেক্ট হয় তখন সেটাকে আমরা হাইব্রিড জানি। এরকম কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আমি কমন কিছু প্রশ্ন এখানে তোমাকে বললাম, সেটা হচ্ছে কি ম্যাশ কেন জটিল অথবা ম্যাশ কেন সুবিধাজনক, দুইটাই সেম প্রশ্ন। ওকে, প্রথমে এখানে আমরা বলবো এটা ইলেকট্রিক সিগন্যালকে লাইট সিগন্যাল রূপান্তর করার মাধ্যমে ডাটা ট্রান্সমিট করে, এবং এটা অপটিক্যাল ফাইবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগায়, এই কথাগুলো আমরা বলবো। রেডিও প্রোপাগেশন সিমিলারলি তুমি সিগন্যালটা বলে দিবা, তো রেঞ্জটা বলে দিবা, টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট। টেরেস্ট্রিয়াল কতটুকু দূরত্ব, স্যাটেলাইট কতটুকু দূরত্ব সেটা বলতে হবে। যেমন টেরেস্ট্রিয়াল 50 থেকে 60 কিলোমিটার, আবার স্যাটেলাইট তো আমরা জানি ভূমি থেকে স্যাটেলাইট পর্যন্ত প্রায় 36,000 কিলোমিটার, এটা আমরা বলবো। ব্লুটুথ সিমিলার যে প্রশ্নটা আসবে সেটা তোমার ধরো ব্লুটুথের প্রশ্নটা পিকোনেট দিয়েও আসতে পারে, সেমভাবে তুমি অ্যান্সার করবা। প্রথমে তুমি রেঞ্জ বলে দিবা, প্রতিটার যে রেঞ্জটা থাকে রেঞ্জটা বলবা, এবং তার ফ্রিকোয়েন্সি ব্যান্ড দুইটা যে তোমার অবভিয়াসলি লেখা লাগবে, জিএসএম এবং সিডিএমএ। জিএসএম এবং সিডিএম এর ফুল ফর্মটা সহ ব্যাখ্যা করা লাগবে। 3G এবং 4G মোট তুলনায় একটাই তুলনা এখানে বেশি ইউজ করা হয়ে থাকে। 3Gতে প্যাকেট সুইচিং ইউজ করা হয়, 4Gতে আইপি ইউজ করা হয়ে থাকে। 3Gর তুলনায় 4G প্রায় 50 গুণ দ্রুত গতিসম্পন্ন, এই কথাগুলো বলবা। ক্লাউড কম্পিউটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে হচ্ছে ক্লাউড কম্পিউটিং কীভাবে আসতে পারে, তো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই তোমাকে তোমার জানা লাগবে। কীরকম ক্লাউড কম্পিউটিং অ্যাডভান্টেজগুলো কী কী, আমি তোমাদের কয়েকটা অ্যাডভান্টেজ বলছি, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। যেমন ক্লাউড কম্পিউটিংয়ের জন্য কোনো ফিজিক্যাল ডিভাইস প্রয়োজন হয় না, ইন্টারনেট অ্যাক্সেস থাকলে যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায়। ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয় এক্ষেত্রে লাভবান হন, এবং স্বল্প টাকায় এবং যতটুকু ব্যবহার করবে ততটুকু পরিমাণ কী করা যায়, পেমেন্ট করে এটা ব্যবহার করা যায়। তো ক্লাউড কম্পিউটিং অসুবিধাগুলো কোথায় কোথায়, ডেটা একটু কম সিকিউর, এই কথাটা বলতে হবে। ইন্টারনেট অ্যাক্সেস না থাকলে ব্যবহার করা যাবে না, এগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের ডিসঅ্যাডভান্টেজ। তৃতীয় অধ্যায়ের মধ্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 1 + 1 = 1, 1 + 1 = 0। এটা তুমি কীভাবে লিখবে, 1 + 1 বুলিয়ান আর 1 + 1 বাইনারি যুগ। আমি কিন্তু এতটুকু বলছি, তুমি হুবু এতটুকু লিখলে হবে না, তোমাকে একটু টেস্ট পেপার দেখতে হবে, নিজের বইটা মেইন বইটা একটু দেখতে হবে, ওই অনুযায়ী তোমাকে একটু ব্রিফ করে লিখতে হবে। সিমিলারলি এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন, f+1, ff+1, 7+1, এই ম্যাথগুলো তুমি কেমনে করবে আমাদের ক্যালকুলেটারের ক্লাসটা দেখলে ওগুলো বোঝা যায়। ব্যাখ্যার সময় প্রতিটা মান ডেসিমেলে নিয়ে আসবে আগে। পজিশনাল এবং নন পজিশনালের বৈশিষ্ট্য সিমিলারলি আমরা সবাই জানি, পজিশনাল এবং নন পজিশনালের মধ্যে একটা বৈশিষ্ট্য উভয় জায়গায় কমন, তা হলো পজিশনাল এবং নন পজিশনাল উভয় সংখ্যার মধ্যেই প্রত্যেকটা প্রতীকের মান থাকে। বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল 3 ভিত্তিক 6 ভিত্তিক, এটা প্রিভিয়াস ইয়ারও এসেছিল, যশোর মেবি একটা সংখ্যা এসেছিল 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সো এটা প্রিভিয়াস ইয়ারও কমন ছিল এই প্রশ্নটা, এবারও প্রত্যেকটা বোর্ডের জন্য এই প্রশ্নটা খুবই কমন। ভাই এই প্রশ্নগুলো কোন বোর্ডের জন্য দিচ্ছেন, এটা সবাই পড়তে পারবে, সবার জন্য এই প্রশ্নগুলো আসলে কমন রয়েছে। 2 এর পরিপূরক খুবই গুরুত্বপূর্ণ, কেন গঠন করতে হয়, কীভাবে হয় সেটা তোমাকে লিখতে হবে। 3D কী ধরনের সংখ্যা পদ্ধতি, 3D ডেফিনেটলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কেন হেক্সাডেসিমাল, কারণ ডিটা কোথায় থাকে, এক্ষেত্রে তোমার বেস কাকে বলে এটা সহ আনতে হবে। ন্যান্ড বা নট গেটের সব ইনপুট একই হলে তা একটি মৌলিক গেটের মতো কাজ করে, আসলে সেটা একটা নট গেটের মতো কাজ করে। তো নট গেটটা একে ব্যাখ্যাটা লিখবা। তো ইউনিকোড, ASCII, EBCD প্রত্যেকটা ছোটো ছোটো কিছু ব্যাখ্যা আছে, যদি পরীক্ষা প্রশ্ন আসে ইউনিকোড বিশ্বের সকল ভাষার লোকের জন্য আশীর্বাদ স্বরূপ কীভাবে, সেটা তুমি বলবা, যে কতটা ভাষা ছিল, কত সালে এসেছিল, কতটা ভাষা দিয়ে স্টার্ট হয়েছিল বলবা। ন্যান্ড বা নর গেট দিয়ে শুধু একটা গেট বর্ণনা করার বাস্তবায়ন যদি আসে, এটা 2 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে। বুলিয়ান ধ্রুবক কারা কারা সেটা বলবা, 0 এবং 1 বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান স্বতঃসিদ্ধ, এটা প্রশ্ন আসতে পারে। যুগের নিয়ম এবং গুণের নিয়মটা ব্যাখ্যা করতে বলতে পারে। বুলিয়ানের স্বতঃসিদ্ধ ব্যাখ্যা করো, তাহলে তুমি যুগের নিয়ম এবং গুণের নিয়মটা বলবা। বাইনারি এবং BCD সেম প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ারও খুবই কমনভাবে এসেছিল। সেটা হচ্ছে কি, কোনো একটা সংখ্যা বাইনারি করতে কোড বেশি লাগে নাকি BCD করতে কোড বেশি লাগে, ব্যাখ্যা করে লিখবা। এনকোডার ডিকোডার কোডের ডাটাকে আনকোড করা, আনকোড ডাটাকে কোড করা, ব্যাখ্যা করতে যদি বলে এই প্রশ্নটা তোমাকে আনতে হবে। তো কীভাবে ব্যাখ্যা করবা, এখানে এই বিভিন্ন কোডগুলো ইউজ করা হয়, তার মাধ্যমে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা হচ্ছে, কিংবা মানুষের ভাষায় কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হচ্ছে, সেটা বলবা। বিভিন্ন সূত্রের ছোটো ছোটো প্রমাণগুলো, যেমন এরকম প্রমাণ p+1 = 1, কীভাবে প্রমাণ করবা, p এর মানে একবার 0 ধরবা, একবার 1 ধরবা, এভাবে প্রমাণ করে দেখাবা।
সো চতুর্থ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমরা পাচ্ছি ওয়েব পেজ এবং ওয়েবসাইট এক নয় কেন, ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয় কেন, এদের সংজ্ঞা লিখে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরকম কোনো যদি লিঙ্ক দিয়ে থাকে আইপি অ্যাড্রেস ডেসিমেলে দেওয়া সেগুলো বর্ণনা করবা। আইপি অ্যাড্রেসে লিখেছি ডক টাইপ HTML-টা কেন গুরুত্বপূর্ণ, এটা ডকুমেন্টেশনের অংশ নয়, তবে লেখা জরুরি। এর মাধ্যমে প্রোগ্রামার বুঝতে পারেন যে পরবর্তী কী নিয়ে আলোচনা হয়েছে, পূর্ববর্তী প্রোগ্রামার কী নিয়ে আলোচনা করেছিলেন। এলিমেন্ট কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি শুরুর ট্যাগ থেকে শেষের ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ গঠনটাকে আমরা কী বলে থাকি, এলিমেন্ট বলে থাকি। একটা গঠন উদাহরণস্বরূপ দেখাবো তুমি কীভাবে, ধরো পি কন্টেন, পি ক্লোজ, টোটালটাকে এলিমেন্ট বলা হয়। সো ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেসের মধ্যে যে পার্থক্য, ডোমেন নেম কি, আইপি অ্যাড্রেস কি, ফুল ফর্ম লিখে ব্যাখ্যা করবো। ডোমেন নেম অক্ষরে থাকে, আইপি অ্যাড্রেস নম্বরে থাকে। হোস্টিং এবং ডোমেনের মধ্যে পার্থক্য সেম প্যাটার্নে ব্যাখ্যা করবা। হোস্টিং কাকে বলে, ডোমেন কাকে বলে, ছোটো করে পার্থক্য। স্টাডি ডাইনামিকের যে পার্থক্য সেটাও তোমাকে বলতে হবে। হোস্টিং কেন লাগে, তো পাবলিশিং কীভাবে করতে হয়, সার্চ ইঞ্জিন এবং ব্রাউজারের পার্থক্য কি, বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো ছোটো ছোটো ব্যাখ্যা করতে পারে। যেমন আমি একটা অ্যাট্রিবিউট তোমাকে বলি, যেমন তোমাকে যদি বলে বর্ডার এবং বর্ডার এবং তুমি এইচরেফের ব্যাখ্যা করো, অথবা মেটা ট্যাগের ব্যাখ্যা করো, এরকম তোমার বিভিন্ন প্রশ্ন আসতে পারে। বিভিন্ন অ্যাট্রিবিউটের ব্যাখ্যা বা ট্যাগের ব্যাখ্যা, যেমন লিঙ্ক অ্যাড করা ট্যাগের ব্যাখ্যা করো, ট্যাগের ব্যাখ্যা করতে হবে। লিঙ্ক অ্যাড করার অ্যাট্রিবিউটের ব্যাখ্যা করো, এইচরেফের ব্যাখ্যা করতে হবে। ট্যাবেলে বর্ডার দেওয়ার অ্যাট্রিবিউট ব্যবহার করো, বর্ডারটাকে বর্ণনা করতে হবে। মেটা ট্যাগের ব্যাখ্যা করো, সেম প্যাটার্ন। পঞ্চম অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার পার্থক্যটা, ফাংশনগুলো কারা কারা, মেমোরি পিরামিডটা অবভিয়াসলি তোমার জানা লাগবে। আমি এগুলো ফ্রি ক্লাসের মধ্যেও তোমাদের সম্পূর্ণটা গুছিয়ে দিয়েছি। প্রোগ্রামিংয়ের ধারণা, সেখানে কি কি থাকে, এটা চট্টগ্রাম বোর্ডে এসেছিলো প্রোগ্রামিংয়ের ধারণায়, এটা প্রিভিয়াস ইয়ারও। ইনপুট আউটপুট, বিভিন্ন স্টেটমেন্টগুলো, স্ক্যানএফের কাজ, স্ক্যানএফ কীভাবে কাজ করে, স্ক্যানএফের গঠনটা ব্যাখ্যা করতে বললে, প্রিন্টএফের গঠন ব্যাখ্যা করতে বললে, প্রোগ্রামে যেগুলো ভুল থাকে সেগুলো I++ এবং ++i চলক লেখার নিয়মগুলো, গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলের যে পার্থক্য রয়েছে সেটা, সি এবং C++-এর মধ্যে পার্থক্য, কী পার্থক্য লেখা যাবে সি এবং C++-এর মধ্যে। প্রথমে হচ্ছে কি, কত সালে এসেছিল, কোন ল্যাবরেটরি থেকে এসেছিল, কারা আবিষ্কার করেছিলেন সেটা বলবা। কেস সেন্সিটিভ ভাষা, সেটা ব্যাখ্যা করতে হবে। একইভাবে চতুর্থ অধ্যায়ে এই প্রশ্নটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে HTML কিন্তু কেস সেন্সিটিভ ভাষা নয়, কারণ ট্যাগ লেখার সময় বড় হাতে ছোটো হাতের অক্ষরের মধ্যে কোনো পার্থক্য নেই। আর রিটার্ন জিরো কেন লিখতে হয়, রিটার্ন জিরো হচ্ছে একটা চেক পয়েন্ট, এটা একটা কি পয়েন্ট, চেক পয়েন্ট, যার মাধ্যমে একজন প্রোগ্রামার বুঝতে পারেন যে তার প্রোগ্রাম সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে কিনা। এবং কম্পিউটার যখন ইন্ট মেইন দিয়ে কোনো একটা ভেরিয়েবল ধার দেয়, কাজ শেষে তাকে পুনরায় সেটা ফেরত দেওয়া লাগে, যার জন্য আমরা কাকে ইউজ করি, রিটার্ন জিরোকে ইউজ করে থাকি। প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা টেস্ট পেপারে, বইয়ে পর্যাপ্ত আকারে রয়েছে। এরপরও যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, আমাদের ফেসবুক পেজটা রয়েছে ইউনিক স্কুল, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ইউনিক স্কুল, সেখানে আমাদের যদি কমেন্ট করে রাখো কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে রিপ্লাইটা ইনশাল্লাহ করে দেবো। স্টুডিও এবং কোনিওর যে ব্যবহার সেটা তোমাকে বলতে হবে, স্টুডিওর ফুল ফর্ম, কোনিওর ফুল ফর্ম, প্রত্যেকটা ফ্রি ক্লাসে দেওয়া রয়েছে, ইউটিউব ক্লাসও রয়েছে, ফেসবুক ক্লাসও রয়েছে। কোনো অসুবিধা রয়েছে, কোনো ব্যাপার নয়, তুমি সিম্পলি কমেন্ট বক্সে একটা কমেন্ট করে রাখবে, ইনশাল্লাহ আমি তোমাকে আনসারটা দিয়ে দেবো। প্রথম অধ্যায়ের মধ্যে প্রয়োগ এবং উচ্চ দক্ষতার জন্য বেশি গুরুত্বপূর্ণ যদি আমি বলি তোমাকে, সেটা হচ্ছে কি, এক নাম্বারটা হচ্ছে বায়োমেট্রিক্স, প্রত্যেকটা বোর্ডের জন্য এটা খুবই কমন। এরপর হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি, বায়ো ইনফরমেট্রিক্স, ন্যানো প্রযুক্তি, প্রত্যেকটা বিষয়ের কিন্তু তুমি সুবিধা অসুবিধা উভয়টা দেখবা। AI এগুলো খুব কম কমন, রোবোটিক্স কম কমন, ক্রায়োসার্জারিও মোটামুটি। এইভাবে আমি তোমাদেরকে স্টার্টটা ভাগ করে দিয়েছি, এই অনুযায়ী আনসার করবা। আনসার করার সময় কী কী বিষয় তোমাকে ফলো আপ করতে হবে, যেমন প্রথমে অবশ্যই ওই প্রশ্নের যে জ্ঞানটা রয়েছে সেটা আনবা, ওইটা অনুযায়ী অনুধাবনটা ব্যাখ্যা করবা, ওইটা অনুযায়ী প্রয়োগটা, এবং তুমি ফাইনাল স্টেটমেন্টে চলে যাবা। এটা হচ্ছে উচ্চতর দক্ষতা। সো প্রথমেই বলছে আমি জানি পারি, এটা বলার দরকার নেই। টপিকটা কী সম্পর্কে বলেছে সেটা আগে তুমি ক্লিয়ারিফাই করবা, লাস্টে কি টপিক বলবে না, প্রথমেই তুমি টপিকটা কী করে দিবা, ক্লিয়ারিফাই করে দিবা। এরপরে দ্বিতীয় অধ্যায়ের জন্য যতগুলো কেবল রয়েছে, 3টা কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার এবং কোএক্সিয়াল কেবল। এখানে টুইস্টেড পেয়ার কেবলটা খুবই কম কমন, অপটিক্যাল ফাইবার এবং কোএক্সিয়াল কেবল বেশি কমন, প্রকারভেদ সহ তুমি দেখবা। কেবলের মধ্যে আবার টুইস্টেড পেয়ার কেবল কম কমন, বিষয়টা এমনটা না, এটা কমন, বাট বাকি দুটো একটু বেশি কমন। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্যটা, ন্যানো টপোলজি, আই হোপ যে প্রশ্ন আসতে পারে। রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভের যে পার্থক্যটা রয়েছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। ডাটা কমিউনিকেশন এর যে ব্যাখ্যাটা রয়েছে সেটি,
মোবাইল ফোন প্রজন্ম, আই হোপ যে প্রতিটা বোর্ডে একটা হলো প্রশ্ন এখান থেকে কমন রয়েছে, অনুধাবন হলেও। ক্লাউড কম্পিউটিং এর যে কীভাবে ক্লাউড কম্পিউটিং কাজ করছে, তারপর কী কী বিষয় নিয়ে ক্লাউড কম্পিউটিং তৈরি হচ্ছে, এবং এছাড়া আর কী কী প্রশ্ন যদি আমি এখান থেকে ব্যাখ্যা বলতে পারি, এর প্রকারভেদটা, এগুলো খুব বেশি কমন ক্লাউড কম্পিউটিংয়ের জন্য, ক্লাউড কম্পিউটিং হিসেবে দ্বিতীয় অধ্যায়ের প্রয়োগ এবং উচ্চ দক্ষতার জন্য। আমাকে যদি বলো যে ভাইয়া কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসতে পারে, আমি তোমাকে কিছু সাজেশন দিতে পারি। ক্লাউড কম্পিউটিং, আমি একটা স্টার করে দিলাম তোমাদের। মোবাইল ফোন প্রজন্ম বেশি করে দেখে যেও। ক্লাউড কম্পিউটিং আমি 3 স্টার দিলাম। আমি এভাবে লিখলাম, আই উইশ যেখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য সংখ্যা পদ্ধতির মধ্যে যে অন্তঃপরিবর্তন যেগুলো রয়েছে সেগুলো 2-এর পরিপূরক, এটা বেশি কমন আসলে আমরা সবাই জানি। তার বিভিন্ন গেটের বর্ণনাগুলো, এটা অনুধাবনের জন্য, প্রয়োগের জন্য কমন রয়েছে, উচ্চ দক্ষতার জন্য খুব কম কমন, তবে প্রয়োগের জন্য কমন। এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এটা বেশি কমন। এই 4টা ডিভাইস থেকে একটা ডিভাইস আসবে ইনশাল্লাহ। সিরিয়াল এডার এবং প্যারালাল এডার কম কমন, এটা তেমন বেশি নয়। ন্যান্ড গেট বা নর গেটের সর্বজনীনতা, এটা বেশি কমন। আমি যদি বেশি কমনের মধ্যে তোমাকে বলি, তাহলে এইগুলো একটু বেশি কমন। প্রতিটা বোর্ডেই কিন্তু তুমি সেমভাবে আগাবা। দেখো প্রথম অংশটা তোমরা ভয় পাও, প্রথম অংশটা কিন্তু সহজ আছে, এই টপিকগুলো, আর কোনো কিছু নাই। এবং দ্বিতীয় অংশে গিয়ে এই বিষয়গুলো দেখলে বলতে গেলে অধ্যায় 70% ক্লিয়ার হয়ে যায়। বুলিয়ান সমীকরণ মোটামুটি কমন। ডি মর্গান সূত্র প্রমাণ, এটাও খুব কম কমন। সত্য সারণী, বিভিন্ন ইকুয়েশনের সত্য সারণী কীভাবে নির্ণয় করতে হয়, এটাও 4 স্টার আমি দিলাম। এরপর 4র্থ অধ্যায়ের জন্য ট্যাবল, এটা প্রত্যেকের জন্য কমন। ট্যাবলের মধ্যে রো স্প্যান এবং কল স্প্যান সহ, রোকে কলাম করা, কলামকে রো করা, প্রত্যেকটা বিষয় কমন রয়েছে। লিঙ্ক যুক্ত করা সেম। ছবির সাথে লিঙ্ক, দুইটা ইম্পর্ট্যান্ট। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, প্রিভিয়াস ইয়ারে এটা প্রশ্ন আমি বলেছিলাম, এমন কোনো তুমি বোর্ড পাবা না যেখানে আসলে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আসে না এমন। ফর্ম তৈরি, সিমিলারলি কম কমন, এটা একটা এক্সট্রা দিতে পারি। হেডিংয়ের ট্যাগগুলো, তো ফরম্যাটিংয়ের ট্যাগগুলো আর কি, এগুলো কমন আছে। ওয়েব কাঠামো, তার গঠন বৈশিষ্ট্য অনুযায়ী যে 4 প্রকার, সেখান থেকে আই উইশ যে একটা প্রশ্ন আসতে পারে। এবং এখানে আরেকটা প্রশ্ন আমরা চাইলে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট কয় ধরনের, তাদের ব্যাখ্যাগুলো, ঠিক আছে। সো এইগুলো মোটামুটি কমন রয়েছে এখানে। পঞ্চম অধ্যায়ের জন্য সিরিজের যে ম্যাথ, অত 1+2+ এই ম্যাথগুলো খুব বেশি কমন। লুপ দিয়ে অবশ্যই তোমাকে প্রতিটা লুপের, অর্থাৎ যখন তুমি এটা কাজটা করবা অবশ্যই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট সহ দেখতে হবে, এবং ইফ গো টু সহ দেখিও, ঠিক আছে। লিপ ইয়ারটা মোটামুটি কমন আছে এবারও। ফ্যাক্টোরিয়াল নাম্বার, অ্যান্ড ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যদি বলা হয় 1 into 2 into, এটা এভাবে যদি বলা হয় আর কি, এন পর্যন্ত। রিভার্স নাম্বার, অর্থাৎ তুমি 1 2 3 4 5 ইনপুট নিলে 5 4 3 2 1 আউটপুট আসবে। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, জোড় বা বিজোড় সংখ্যা, এটা চট্টগ্রাম বোর্ডে প্রিভিয়াস ইয়ার এসেছিল। 3 5 7 দ্বারা বিভাজ্য হলে বিভিন্ন কাজগুলো যদি দেখাতে বলো, অর্থাৎ এভাবে যদি বলা হয় 3 5 এবং 7 তিনটা দিয়ে যদি বিভাজ্য হয়, আউটপুট আসবে হচ্ছে কি ইউনিক ই স্কুল। ধরো যদি বলা, এভাবে তো বলা হবে না, যদি শুধু 3 দ্বারা যায় তাহলে বলে ইউনিক, যদি শুধু 5 দ্বারা যায় তাহলে ই, শুধু 7 দ্বারা গেলে স্কুল। এভাবে যে আউটপুট জিজ্ঞেস করে, এটা মেইন বইয়ের প্রশ্ন, এরকম একটা প্রশ্ন প্যাটার্ন আসতে পারে। তোমরা যদি রেফারেন্স প্রশ্ন নিতে চাও, আমি তোমাদের একটা মেইন বইয়ের প্রশ্নটা বলতে পারি। ফিজ বাস দিয়ে একটা প্রশ্ন আছে, এটা। বিষমবাহু ত্রিভুজ কমন আছে। বৃত্তের ক্ষেত্রফল, এটাও কমন। তাপমাত্রা নির্ণয়, অর্থাৎ সেলসিয়াস ফারেনহাইটের যে সম্পর্ক, এটাও বেশি পরিমাণে কি রয়েছে, কমন রয়েছে। সো আমি তোমাদেরকে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রত্যেকটা প্রশ্ন আলাদাভাবে গুছিয়ে দিয়েছি এখানে, কিন্তু প্রয়োগ এবং উচ্চ দক্ষতার জন্য তোমার কিন্তু মেইন বই ভালো মতো ক্লিয়ার করা লাগবে। তোমার যদি কোনো অসুবিধা থাকে, তুমি আমাদের ইউনিক ই স্কুল পেজে SMS করতে পারো, অথবা আমাদের ইউনিক ই স্কুল, তুমি এখন যে ভিডিওটা যেখানে দেখছো ওই ভিডিওর কমেন্ট বক্সে তুমি তোমার কমেন্টটা করে রাখবা। তোমার যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, আমি সেটা তোমাকে সর্বাত্মক চেষ্টা করবো তোমার প্রবলেমটা সর্ট আউট করে দেওয়ার জন্য। সো এই ক্লাসটি এ পর্যন্তই, ধন্যবাদ।